প্রিয় দর্শক, 2009 সালে বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছিল বলা হয় ভারতীয় বর্ডার ফোর্স বিএসএফ এর একটি ভূমিকা সে ঘটনায় ছিল। আর তাই বিডিআর কমিশন রিপোর্টে বাংলাদেশের পাশের দুই দেশ মিয়ানমার এবং ভারতের বর্ডার এলাকায় বিডিআর এর সাথে নাসাকা বাহিনী ও বিএসএফ এর মধ্যে 2009 সাল পর্যন্ত সংঘর্ষের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। চলুন তদন্ত রিপোর্টের সে অংশগুলো জেনে নিই। রেজুপাড়া বিওপিতে সংঘর্ষ। পার্বত্য চট্টগ্রামের কক্সবাজার এলাকার রেজুপাড়া সীমান্ত ফাঁড়িতে 1991 সালের 21 ডিসেম্বর আনুমানিক সকাল 8:30টায় মিয়ানমার সীমান্ত প্রহরী নাসাকা মিয়ানমার সেনাবাহিনীর সহায়তায় মর্টারের সাহায্যে বিডিআরের উপর অতর্কিত হামলা করে। সেই হামলায় ল্যান্স নায়েক মোহাম্মদ মোশাররফ হোসেন নিহত হন এবং 6 জন বিডিআর সদস্য গুরুতর আহত হয়। সে সময় বিওপির বেশিরভাগ সৈনিক এলআরপিতে যাওয়ায় ডিউটি পোস্টে নিয়োজিত ছিলেন মাত্র 10-12 জন সৈনিক। তারাই শত্রু মোকাবেলার জন্য তখন সেখানে ছিলেন। ডিউটি পোস্টের গোলাবারুদ শেষ হয়ে যাওয়ায় উপস্থিত সবাই নিরুপায় হয়ে বিওপি থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরবর্তীতে এক পর্যায়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ফেরত চলে যায়। সেই সংঘর্ষ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর 3 জন ক্যাম্প এলাকায় নিহত হয়। মিয়ানমারে ফিরে যাওয়ার সময় পথিমধ্যে 2 জন গুলিবিদ্ধ এবং আরও 2 জন মিয়ানমারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। সেই সাথে নাসাকা বাহিনী রেজুপাড়া ক্যাম্প থেকে একটি মেশিনগান, 2টি এলএমজি, 2টি এসএমজি, 29টি রাইফেল ও বেশ কিছু গোলাবারুদ নিয়ে যায়। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ ফেরত আনা সম্ভব হলেও একটি রাইফেল ফেরত পাওয়া যায়নি। সূত্র সদর দপ্তর, বর্ডার গার্ড, বাংলাদেশ প্রশাসন শাখা, প্রশাসনিক পরিদপ্তর। নাভ সংঘর্ষ। 2001 সালের 4 জানুয়ারি টেকনাফে অবস্থিত 36 রাইফেল ব্যাটালিয়নের দায়িত্বে থাকা ওয়াইকং বিওপি এলাকার বিপরীতে আন্তর্জাতিক সীমারেখা হতে 100 গজ মায়ানমারের অভ্যন্তরে টোটার দ্বীপ নাসাকা ক্যাম্পের কাছে নাফ নদীর প্রশাখা বোটফারি খালে মিয়ানমার বাঁধ নির্মাণ শুরু করে। সীমান্ত সংলগ্ন সেই বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের অভ্যন্তরে থাকা চিংড়ি চাষ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার পাশাপাশি ভূ প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকায় সেই বাঁধ নির্মাণ স্থগিত করার জন্য বিডিআর এর বিওপি কোম্পানি এবং ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। কিন্তু নাসাকা কর্তৃপক্ষ বাংলাদেশের প্রস্তাব অগ্রাহ্য করে বাঁধ নির্মাণ কাজ অব্যাহত রাখে। পুনঃ আহ্বানের প্রেক্ষিতে অবশেষে 7 জানুয়ারি 2001 সালে আনুমানিক সকাল 10টায় 45 কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মিয়ানমারের কর্তৃপক্ষ বাঁধ নির্মাণ বন্ধে অস্বীকৃতি জানায়। 8 জানুয়ারি 2001 সালে পুনরায় ব্যাটালিয়নের পক্ষ থেকে বিশেষ দূত মারফত বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে পতাকা বৈঠকের পুনঃ আহ্বান জানানো হয়। নাসাকা কর্তৃপক্ষ তা না শুনে ওই দূতকে তিরস্কার করে এবং প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফলে রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্য স্থানীয় বিডিআর ব্যাটালিয়ন 8 জানুয়ারি 2001 সালে 12:15টায় হুঁশিয়ারিমূলক গুলি করে। গুলিবর্ষণের পর বাঁধ নির্মাণের কাজ নাসাকা বন্ধ করে দেয়। পরিস্থিতি অবনতি রোধ এবং প্রয়োজনে তড়িৎ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য 18 জানুয়ারি 2001 সালে রাঙামাটিতে সেক্টর থেকে অতিরিক্ত 250 জন বিডিআর সদস্য ভারী অস্ত্র সহ সেই স্থানে মোতায়েন করা হয়। সূত্র সদর দপ্তর, বর্ডার গার্ড, বাংলাদেশ প্রশাসন শাখা, প্রশাসনিক পরিদপ্তর। পাদুয়া সংঘর্ষ। সিলেট সেক্টরে তৎকালীন
40 রাইফেল ব্যাটালিয়নের দায়িত্বে থাকা সোনারহাট বিওপির বিপরীতে লাকাট এলাকায় পাদুয়া বিওপির সাথে সংযোগ স্থাপনের জন্য বিএসএফ 1975 সালের সীমানা চুক্তি লঙ্ঘন করে আন্তর্জাতিক সীমানা রেখা হতে 30 গজের মধ্যে সীমান্ত সড়ক নির্মাণের চেষ্টা করে। সে সময় বিডিআর সতর্ক অবস্থান নেয়। দিনের আলোতে রাস্তা নির্মাণে ব্যর্থ হয়ে 12 এপ্রিল 2001 সালে রাতের আধারে বিএসএফ রাস্তা নির্মাণের কাজ শেষ করে। এ ব্যাপারে বিডিআর এর পক্ষ থেকে জোরালো প্রতিবাদ করা সহ রাস্তাটি ভেঙে ফেলার দাবি জানানো হয়। বিএসএফ কর্তৃপক্ষ উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ ব্যাপারে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পরেও ভারতীয় কর্তৃপক্ষ অনমনীয় মনোভাব পোষণ করে। আলোচনার মাধ্যমে কোনো সুরাহা না হওয়ায় ভারতীয় কর্তৃপক্ষকে চাপের মুখে রেখে সেই রাস্তা ভাঙার ব্যাপারে বাধ্য করার লক্ষ্যে বিডিআর 14 এপ্রিল 2001 সালে রাতে পাদুয়া এলাকায় 3টি স্থানে অবস্থান নেয়। সে সময় বিডিআর কোনো ফায়ার না করলেও বিএসএফ উস্কানিমূলকভাবে 2 রাউন্ড ফায়ার করে। এরপর বিডিআর নিজস্ব অবস্থান সুদৃঢ় করে কোনো রক্তপাত বা বুলেট ফায়ার ছাড়াই পাদুয়া ক্যাম্পটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে পাদুয়া এলাকায় 19 এপ্রিল 2001 সালে সকাল 6টায় বিএসএফ অতর্কিতভাবে সেনাবাহিনীর ব্যবহার করা 3টি এপিসি সহ বিডিআর এর অবস্থান থেকে মাত্র 10 গজ দূরে অবস্থান নেয়। পরবর্তীতে 19 এপ্রিল 2001 সালে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুসারে ডিআইজি বিএসএফ শিলংয়ের মধ্যে তামাবিল আইসিপিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন বিডিআর সেনা প্রত্যাহার শুরু করে এবং বিকাল 3:30টায় তা শেষ হয়। অন্যদিকে সোনারহাট বিওপির অপর দিকে পাকা রাস্তাটিও বিএসএফ ভেঙে ফেলে। সূত্র সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, প্রশাসন শাখা, প্রশাসনিক পরিদপ্তর। বড়াইবাড়ি সংঘর্ষ। 2001 সালের 18 এপ্রিলের কয়েকদিন আগে থেকে সিলেটের পাদুয়া এলাকায় বিডিআর ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পাদুয়া এলাকার বাংলাদেশ ভূখণ্ডে দীর্ঘদিন ধরে ভারতের বিএসএফ ছোট একটি ক্যাম্প করে অবস্থান করছিল এবং বাংলাদেশের ভূখণ্ডের ভিতর দিয়ে সে ক্যাম্পে যাওয়ার একটি রাস্তা তৈরি করেছিল, যা বিডিআর বিনা রক্তপাতে দখল করে নেয়। এর প্রতিশোধ হিসেবে বিএসএফ বিডিআর এর একটি দুর্গম ক্যাম্প দখলের পরিকল্পনা গ্রহণ করে। ধারণা করা হয় পাদুয়া ক্যাম্পটি পুনর্দখলের জন্য দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্যই এমনটা করেছিল বিএসএফ। 18 এপ্রিল রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে অন্তত 300 বিএসএফ সদস্য কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি গ্রামে ঢুকে পড়ে এবং বিওপির অবস্থান খুঁজতে থাকে। রাতে গ্রামের মানুষজন খেতে পানি দেওয়ার জন্য সেলো মেশিনে কাজ করছিল। তাদের মধ্যে মিনহাজ নামের একটি ছেলে অসংখ্য বিএসএফ সদস্যের বাংলাদেশে প্রবেশের বিষয়টি খেয়াল করে এবং সে ঘটনাটি সঙ্গে সঙ্গে গ্রামবাসী ও বিডিআর এর বিওপিকে জানায়। রাত প্রায় 2:30 থেকে 3টার মধ্যে বিএসএফ বড়াইবাড়ির বিওপি ঘেরাও করে ফেলে। বিওপি স্ট্যান্ড 2তে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির মধ্যে এলএমজি পোস্টে দায়িত্ব পালনরত ল্যান্স নায়ক সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। তখন বিওপি সদস্যদেরকে মনোবল না হারিয়ে বিওপি থেকেই আক্রমণ প্রতিহত করার জন্য অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শায়রুজ্জামান নির্দেশ দেন। পরের দিন সকালে ব্যাটালিয়ন সদর হতে অধিনায়কের নেতৃত্বে বড়াইবাড়ি এলাকায় রিইনফোর্সমেন্ট পৌঁছায় এবং বিএসএফ এর সাথে প্রচণ্ড গুলি বিনিময় হয়। বিডিআর এর আক্রমণে বিএসএফ সম্পূর্ণরূপে পর্যুদস্ত হয়ে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে বড়াইবাড়ি বিওপির আশপাশ থেকে বিএসএফ এর সদস্যদের 18টি মৃতদেহ উদ্ধার করা হয় এবং 2 জন সদস্য আহত অবস্থায় আত্মসমর্পণ করে। এছাড়াও বিডিআর এর মর্টার ফায়ারে বিএসএফ এর আরও অসংখ্য সদস্য হতাহত হয় বলে জানা যায়। সূত্র সাক্ষী নম্বর 106,
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শায়রুজ্জামান। সংঘর্ষের সময় তিনি সেখানকার অধিনায়ক ছিলেন। এর পাশাপাশি বিডিআরের পক্ষ থেকে নয়াদিল্লির বিএসএফ সদর দপ্তর সহ বিভিন্ন পর্যায়ে বিএসএফকে বাংলাদেশের সীমানা ত্যাগ করার জন্য আহ্বান জানানো হয়। অবশেষে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের পর বিএসএফ তাদের অবস্থান ত্যাগ করে এবং 2001 সালের 20 এপ্রিলে সকাল থেকে প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং 22 এপ্রিল 2001 সালে বিকেলে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষের মধ্যে সমঝোতা পত্র স্বাক্ষর হয়। এই যুদ্ধে বিডিআরের 3 জন সৈনিক মারা যান এবং 5 জন সৈনিক গুলিবিদ্ধ হয়ে আহত হন। সূত্র সদর দপ্তর, বর্ডার গার্ড, বাংলাদেশ প্রশাসন শাখা, প্রশাসনিক পরিদপ্তর। পাদুয়া রৌমারী সংঘর্ষ নিয়ে ভারতের মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল তাও কিন্তু তদন্ত রিপোর্টে তুলে ধরা হয়েছে। রিপোর্টে বলা হয়, পাদুয়া ও রৌমারী যুদ্ধ বিডিআরের ইতিহাসে বীরত্ব প্রদর্শনের এক অবিস্মরণীয় ঘটনা। এই খণ্ডযুদ্ধে বিএসএফের যে শোচনীয় ও লজ্জাজনক পরাজয় ঘটে, ভারত কখনোই তা মেনে নিতে পারেনি বলে উল্লেখ করা হয়েছে তদন্ত রিপোর্টে। পাদুয়া রৌমারী সংঘর্ষ নিয়ে ভারতের প্রতিক্রিয়া বোঝাতে 2008 সালের একটি ঘটনাও তুলে ধরা হয়েছে তদন্ত রিপোর্টে। আর তা হচ্ছে 2008 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি মেজর নাসিরউদ্দিন নামে এক বাংলাদেশি সেনা কর্মকর্তা ভারতীয় হাই কমিশনে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন। সে সময় ভারতীয় হাই কমিশনের মিনিস্টার কনসুলারের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং সাক্ষাৎকারের এক পর্যায়ে মিনিস্টার কনসুলার জনাব নিয়াজ শ্রীবাস্তব তাকে জিজ্ঞেস করেন তিনি পাদুয়া সম্পর্কে কিছু জানেন কি না। মেজর নাসিরউদ্দিন এ বিষয়ে তার অজ্ঞতার কথা প্রকাশ করলে জনাব নিয়াজ শ্রীবাস্তব বলেন, পাদুয়াতে বিডিআর 16-17 জন বিএসএফ এর সদস্যকে হত্যা করেছে। এটি ছিল একটি গুরুতর উস্কানিমূলক ঘটনা। পাদুয়া উইল নট গো আনচ্যালেঞ্জড অ্যান্ড আনপানিশড। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 95, মেজর নাসিরউদ্দিন। তদন্ত রিপোর্টে আরও বলা হয়, পাদুয়া রৌমারী ঘটনার সময় বিডিআরের যে ডিজি ছিলেন তাকে 2002 সালের 17 মার্চ তারিখে অকালীন অবসর দেয়া হয়েছিল। এখানে উল্লেখ্য যে তৎকালীন ডিজি যতদিন চাকরিতে বহাল ছিলেন ততদিন ডিজি পর্যায়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো বিডিআর বিএসএফ সম্মেলন হয়নি। সূত্র বিজিবি সদর দপ্তর। প্রিয় দর্শক, আগামী পর্বে আমরা আপনাদের জানাবো তদন্ত কমিশনের উদ্ঘাটিত তথ্যাবলীর চ্যাপ্টারটি। সেখানে তুলে ধরা হয়েছে ঘটনাপূর্ব বিষয়গুলো। রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিতে আসার উদ্দেশ্য। এ বিষয়গুলো জানতে চোখ রাখুন স্বাধীন মিডিয়ায়। আল্লাহ হাফেজ।